আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। আহারে 12 বছরের মুখ্যমন্ত্রী 70 বছরের বুড়ি এখনো শখ গেল না। হ্যাঁ, এখনো শখ গেল না। আমি মুসলমানদেরকে জিজ্ঞেস করছি, যে মুসলমানরা মমতা ব্যানার্জির পা চাটে সেই ইমামদেরকে, সেই ওর পা চাটা গোলাম তোহা সিদ্দিকীকে কোথায় গেল তোমাদের ধর্ম? কেন এখন তো দেখছে আল্লাহ থেকে বড় হয়ে গেছে মমতা ব্যানার্জির 12 বছরের কাহানি। হ্যাঁ, কোথায় গেল কোরআন? যে কোরআন পৃথিবীর একদিকে দাঁড়িপাল্লাতে দিলে আর একদিকে ওজন সমান করা যায় না, আজকে মমতা ব্যানার্জির কাহানি কোরআন থেকে বড় হয়ে গেছে। কেন মুসলমানরা রাস্তায় নামবে না? কেন মেয়ে বুবু হয়ে শাড়ি পরে বস থাকবে ইমামরা? কেন মৌলানারা মাথায় টুপি পরে নামো, রেড রোডে নামো, রাস্তায় নামো, যে মমতার ওই বক্তব্যতে আমরা ধিক্কার জানাচ্ছি? লজ্জা করে না ওই ইমামদের? লজ্জা করে না ওই মৌলানাদের? 5 চাটা গোলাম আজকে ইসলামকে অবমাননা করছে, আজকে সনাতনী ধর্মকে। ইনি তো কোনো ধর্মকে ছাড়লো না। আজকে ইনি মরলে ওনাকে চিতায় পোড়াবে নাকি কবরে দেবে, আগামী দিনে চিন্তা করা হবে। আয় ভগবান, একটা নর্দমার কীটকে যদি বলে ভগবানের অংশ, একটা নর্দমার কীটকে যদি বলে আল্লাহর দূত, হ্যাঁ, এত কিছু যদি বলে, তবে 2 লাখ ভোটে হারবে তো তার আগে একটা প্রশংসা শুনে নেওয়া ভালো। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো। মমতা ব্যানার্জি যে আম খায় তার আমের ঢেকুর হয়, যে গরু খায় তার গরুর ঢেকুর ওঠে, যে মোষ খায় তার মোষের ঢেকুর ওঠে, যে পটল খায় তার পটলের ঢেকুর। এই নারীর আমলে আজকে যে দাঙ্গাগুলো হলো, যে বহরমপুরে দাঙ্গা হলো, তুমি সামলাতে পারলে না, তোমার পুলিশ সামলাতে পারলো না, আজকে তুমি কার্তিক মহারাজের ঘাড়ে চাপিয়ে দিলে। আজকে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে ইলেকশন হচ্ছে, সারা, এটা শুধু পশ্চিমবাংলায় ইলেকশন হচ্ছে না, ভারতবর্ষের ইলেকশনগুলো তখন কোথাও একটা কুকুর মরেছে, নো, কোথাও একটা গরু মরেছে, নো, কোথাও একটা ছাগল মরেছে, নো, কোথাও একটা বিড়াল মরেছে, নো, কোথাও একটা টিকটিকি মরেছে, নো। আর বাংলার বুকে ইলেকশন ঘোষণা হবে, মরবে, ইলেকশনের দিনে মরবে, ইলেকশনের পরে মরবে। আজকে দেখা যাচ্ছে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, আর ডিম খাচ্ছে দারোগা বাবু। নেতা হচ্ছে মমতা ব্যানার্জি। এর থেকে লজ্জা আমাদের কাছে আর কিছু থাকতে পারে? সেন্সার ফেন্সার কোলে ওসব কিছু বরঞ্চ আরও গ্ল্যামার পাবে। বর্তমান বাংলার মানুষ তো কী চায়? আরে মমতা ব্যানার্জি কত কী বলে, মমতা ব্যানার্জি কত কী বলে, তারপরেও তো মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়েছে। তা সুতরাং বাংলার মানুষ যত আকথা কুকথা বলবে তত মানুষের কাছে পছন্দসই হবে। পানি হয়ে গেছে। কিন্তু মমতা ব্যানার্জি কোথা থেকে রিপোর্ট পেল যে এই দাঙ্গাতে কার্তিক মহারাজ যুক্ত আছে? জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। আমার মনে হয় মমতা ব্যানার্জির ডিএনএতে কিছু গণ্ডগোল আছে। কারণ মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি হতো, তাহলে মমতা বেগমের মতো আচরণ করতেন না, মমতা পারভিনের মতো আচরণ করতেন না, মমতা খাতুনের মতো আচরণ করতেন না। জিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেওয়া মানে জাতীয় পতাকার সাথে কত সম্পর্ক? জাতীয় পতাকা সেটা ভারতবর্ষের সমস্ত সব কিছুর ঊর্ধ্বে জাতীয় পতাকা। তাই তো জাতীয় পতাকা আজকে দেখুন খোমেনি মারা গেছে বলে আজকে সারা বিশ্বে শোক পালন হচ্ছে, সাথে সাথে ভারতবর্ষে পালন হচ্ছে, আমাদের হাইকোর্টেও পালন হচ্ছে। দেখুন জাতীয় পতাকা অর্ধনিমিত। আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি তাদের দেখুন টাইটাকে মর্নিং টাই, অর্থাৎ
আমরা শোক পালন করছি। এই জায়গাতে আজকে যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার সাথে একজন মনুষ্য, একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিসের তুলনা করা অনুচিত। কারণ ভারতবর্ষের জাতীয় পতাকা তেরঙ্গা যে উড়ছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। ভারতবর্ষের হিন্দু মুসলমান অনেকের বলিদানের পরিপ্রেক্ষিতে এই জাতীয় পতাকা আমাদের তেরঙ্গা হয়েছে। আজকে আপনি দিল্লিতে গেলে ইন্ডিয়া গেটে সেই সমস্ত শহীদদের নাম পাওয়া যায়। আজকে সেই জায়গাতে আজকে শহীদ মাতঙ্গিনী হাজরার সেই জেলাতে গিয়ে সেখানে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর জাতীয় পতাকা এই তুলনা করাটা আমি মনে করি যে যেই করুক সে অত্যন্ত জঘন্য, অত্যন্ত নোংরা মনোবৃত্তির মেয়ে বলেই এই কথাগুলো বলছে। উনি তো বলছেন যে ইসকনকে উনি প্রায় 700 একর জমি দিয়েছেন, কি করেননি উনি? ওনার বাপের ঘর থেকে দিয়েছে, না কালীঘাটের জমি থেকে দিয়েছে? হ্যাঁ, কোথা থেকে পেল? উনি তো আবার বলে যে আমার অভিষেক ব্যানার্জি বলেনি আমার ঘর নেই। এবারে ইলেকশনে ঘর নেই, দন নেই, জমি নেই, জায়গা নেই, কিছু নেই। তা তার ভাইপোর যদি জমি জায়গা কিছু না থাকে, ও আবার কোত্থেকে দেবে? তাহলে 200 কোটি টাকার ঘরটা কার? ও অভিষেক ব্যানার্জি, ও আলালের ঘরের দুলাল, জবাব দাও। কোনো কিছু যদি কোনো সংস্থাকে সেবার জন্য দান করে, তাহলে মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে দেয় না, মমতা ব্যানার্জি তার স্বামীর ঘর থেকে দেয় না। ওনার তো বিয়ে হয়নি, সুতরাং মমতা ব্যানার্জি তার ছেলের ঘর থেকে দেয় না, মমতা ব্যানার্জি তার শ্বশুরালয় থেকে দেয় না, মমতা ব্যানার্জি তার খালু আপ্পার ঘর থেকে দেয় না, মমতা ব্যানার্জি তার চাচাপ্পার কাছ থেকে দেয় না। মমতা ব্যানার্জি যদি দিয়ে থাকে সেটা সরকারের টাকা, সেটা কালীঘাটে চাপানো হয় না। মমতা ব্যানার্জি যদি দিয়ে থাকে জনগণের ট্যাক্সের টাকায় দিয়েছে, মানুষ সেবায় দিয়েছে। কিন্তু উনি আমি তো ছাড়া উনি আর কিছু চেনে না। কার্তিক মহারাজ বহরমপুরে উনি থাকেন। আমি ব্যক্তিগতভাবে বিইং এ অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমি মুসলমান ধর্মের ছেলে, আমি কার্তিক মহারাজের আশ্রমে গেছিলাম। কিন্তু আমি গিয়ে আমি আমার পরিচয় লুকোইনি, আমি আমার ধর্ম লুকোইনি। আমি সেখানে গিয়ে বলেছিলাম আমি মহামান্য হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমি মুসলিম। এবং সেখানে মহারাজ আমাকে তার পাশে বসিয়ে খাইয়েছিল। সেখানে সে আমাকে নিয়ে গিয়ে তার যে আশ্রমে যে সমস্ত ছেলেরা লেখাপড়া করছে তার 60% থেকে 70% মুসলমান, এবং যারা মা বাপ হারা অর্থাৎ লাবারিস, সেই সমস্ত ছেলেদেরকে উনি ওখানে আশ্রমে রেখে তাদেরকে লালন পালন করছে। এবং যে সমস্ত হসপিটাল উনি চালান, সেই হসপিটালে যে চিকিৎসা হয়, সেই দেখা যায় যে মুর্শিদাবাদ হচ্ছে গরিব মেহনতি খেটে খাওয়া গদে গদে মুসলমানের বাস। সেখানে যারা চিকিৎসা করাতে যায় 100%-এর মধ্যে 70% গরিব মুসলমানরাই যায়। তার কথাবার্তাতে, তার চালচলনে, তার কর্মতে আমি কোনো রকম মুসলমান বিদ্বেষী বা সাম্প্রদায়িকতার বিদ্বেষী মনোভাব আমি দেখিনি। তাই সেই লোকটির সম্বন্ধে যখন এই আমাদের বাংলার কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, বাংলার নিমকহারাম মুখ্যমন্ত্রী, বাংলার মির্জাপুর মুখ্যমন্ত্রী বাংলার মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, বাংলার সনাতনীদের সাথে গাদ্দারি করেছে, সেই রকম একটা নিমকহারাম মুখ্যমন্ত্রী যে কিনা নিজের ছাড়া
কাউকে বোঝে না। আজকে এই মেয়েটি আজকে সনাতনীদের যে আস্থা, সাধু রামকৃষ্ণ আশ্রম, বেলুর মঠ, সেবাশ্রম, ইস্কন, তাদের বিরুদ্ধেও কথা বলতে ছাড়লো না। এবং কার্তিক মহারাজ যে নোটিশ পাঠিয়েছে, এই নোটিশের জবাব আমি বলছি যে মমতা ব্যানার্জি লোকে এক কান কাটা হয়, এই মমতা ব্যানার্জি হচ্ছে দু কান কাটা নারী, তাই এই আইনি নোটিশের জবাব দেবে না। কিন্তু বলতে পারি, দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাকে প্রথমে শোকজ করেছিল নির্বাচন কমিশন, এবার 24 ঘন্টার জন্য সেন্সার করলো নির্বাচন কমিশন। আজ বিকেল 5টা থেকে তিনি 24 ঘন্টার জন্য নির্বাচন প্রচার করতে পারবেন না। কি বলবেন এই বিষয়ে? আর রাজনীতির আঙিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিরকাল ঠান্ডা ঘরে বসে আইনের বিচার করেছে, সেই লোকটি এখন রাজনীতির আঙিনায় গেছে। এখন রাজনীতি হঠাৎ করে কেউ তো মায়ের পেট থেকে শিখে আসে না, সুতরাং সেই ব্যক্তিটি একটা আলাদা জগতের ছিল, সেই জগৎ থেকে সে রাজনীতির জগতে গেছে। হতে পারে তার জ্ঞাতিগোষ্ঠী রাজনীতির সাথে যুক্ত, কিন্তু উনি তো যুক্ত ছিলেন না, তাই উনি রাজনীতির আঙিনায় গিয়ে আজকে প্রথমেই উনি এমপির টিকিট পেয়ে গেছেন। রেজিনগরে যে দাঙ্গাটা হয়েছিল, সেই দাঙ্গার আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে মহামান্য হাইকোর্টে মামলা করেছি পিলে। সেই মামলাতে এনআইএ তদন্ত, সাথে সিআইডি তদন্ত করতে দিয়েছিল এবং রিপোর্ট মাঙিয়েছিল এসপি এবং ডিএম এবং সিআইডির কাছ থেকে। আমরা বিগত ডেটে কি দেখতে পেলাম, সিআইডি রাজ্য সরকারের, এসপি রাজ্য সরকারের, ডিএম রাজ্য সরকারের, এসপি বিজেপির কেন্দ্র সরকারের না, সিআইডি কেন্দ্র সরকারের না, ডিএম কেন্দ্র সরকারের না, সবটাই রাজ্য সরকারের। সিআইডি যে রিপোর্ট জমা দিয়েছে আমার আদালতে, সেই রিপোর্টে কি লিখেছে, যে রিপোর্টে লিখেছে কোনো জায়গায় লেখেনি যে কার্তিক মহারাজ ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যুক্ত আছে। এসপি কোনো জায়গায় লেখেনি যে কার্তিক মহারাজ ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক দাঙ্গায় যুক্ত আছে। তাহলে ওনার সরকারের যে তদন্ত মহামান্য আদালত করতে দিয়েছিল সিআইডিকে এবং এসপিকে এবং ডিএমকে, তারা কোনো জায়গায় কোনোভাবেই রিপোর্টে উল্লেখ করেনি।